হ্যালো। হ্যাঁ বলুন। ওই গণেশ মিশ্রা বলছেন তো, ফুটবল প্লেয়ার? হ্যাঁ। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আমার কিন্তু একটা মানে এই ফুটবল চ্যানেলের খুবই বড় স্বপ্ন ছিল যে আমাদের পরিচিত আমাদের দাদা গণেশ দার ইন্টারভিউ আমি আমার ফুটবল প্রেমিক দর্শকদেরকে শোনাবো, জীবন ও, কাহিনী। তো দাদা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বাড়ির সব ভালো তো? হ্যাঁ সবাই ভালো আছে। এই কিছুদিন আগে দেখা হয়েছিল বেড়াখামার ফুটবল মাঠে, আজিম এন্ড রোহান একাদশের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল হ্যাঁ হ্যাঁ। এবং ক্যানিং স্টেডিয়ামে দেখেছিলাম ম্যান অফ দ্য ম্যাচ হতে। তো আজকে আমার প্রশ্ন করার মানে কিভাবে প্রশ্ন করবো আমি জানি না। আমার যে সমস্ত সম্মানীয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ইনি কিন্তু একজন পপুলার ফুটবল প্লেয়ার। আমি জানি না দাদার সাথে আমি কিভাবে কথা বলবো, আমার কথাবার্তার মধ্যে একটু আধটু ভুল হতে পারে, কেন যতই বড় আমি কন্টেন্ট ক্রিয়েটার হই না কেন, কিন্তু হ্যাঁ আমার দিক থেকে আমি পারফেক্ট, কিন্তু দাদার দিক থেকে দাদা পারফেক্ট। হ্যাঁ। তো দাদা, সর্বপ্রথম বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আর আমার ওয়াইফ আছে। বাবা? বাবা অনেকদিন আগে মারা গেছে। অনেকদিন আগে বলতে হয়ে গেল 7-8 বছর হয়ে গেছে। সরি, আমরা বাবার জন্য সবাই দোয়া করি যেন ওনার আত্মার শান্তি পাই। আমরা সবাই একটা জিনিস আমরা সবাই জানি যে আদিবাসী সম্প্রদায়ের ভাইরাই কিন্তু এই পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের ফুটবলটাকে তারা বাঁচিয়ে রেখেছে। এই বিষয়ে দাদা যদি একটু শর্টকাটে কিছু বলতেন আমাদেরকে। হুম, কি কি আর বলবো, অনেক গরিব ঘর দিয়ে উঠে এসেছি। অনেক ছোট দিয়ে মা আমাকে অনেক বড় করেছে আর কি, এটাই। মানে আপনার ফ্যামিলি কন্ডিশন কেমন? কন্ডিশন আগে, এখন মোটামুটি ঠিকঠাক আছে এখন। আগে আগের দিয়ে অনেকটা এখন ঠিকঠাক। মানে আপনার আপনার ফুটবল লাইফে আপনি আপনার যে ফুটবল জার্নি, আজকে আপনি এত পপুলার ফুটবল প্লেয়ার, সমস্ত মানুষের দোয়া পেয়েছেন, মানুষ আপনাকে শ্রদ্ধা করে ভালোবাসে। আজ থেকে 5 বছর আগে আপনার ফ্যামিলি কন্ডিশন কেমন ছিল, কিভাবে কাটতো দিন? আগে 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 মা বাবা মাঠে, বাড়িতে মাঠে কাজ বাজ করতো। বাবা বাবা ও মা দুজনেই কাজ করতো। আর এখন তো মা এখন এখন সেরকম করে না। এখন আমি এখন ওই খেলাধুলা করি, এখন সংসার চলে। মানে মানে সমস্ত ফ্যামিলির সংসার আপনার ঘাড়ে, সমস্ত দায়িত্ব আপনি নিয়েছেন বাড়ির? সেরকম বলতে না, এখন মাও এখন চালায়। এখন মা যতদিন আছে, এখন এই জায়গায় এসেছি আমার মায়ের জন্য একমাত্র। এখন এখন আপাতত এখন আমিই আছি এখন সেরকম। তো দাদা, একটা একটা বিষয় আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে জানবো, এবং আমাদের সমস্ত মানুষ অলরেডি আমাকে 416 জন আপনার আপনার ফটো এবং আপনার নাম লিখেছে আমার কমেন্ট বক্সে, যে আপনি তো অনেক ফুটবল প্লেয়ারের ইন্টারভিউ নিয়েছেন। তো গণেশ দার যদি ইন্টারভিউটা নেওয়া যেত, আমি আজকে একজন আমার ফ্রেন্ড, তার কাছ থেকে নাম্বার নিলাম। আমি ক্যানিং স্টেডিয়ামে আপনার সাথে খুব ক্লোজে ছিলাম, খুব ভালোবাসি আপনার কন্টেন্ট, আপনার যে ব্যবহার, মানে একটা ফুটবল প্লেয়ারের যত রকম ডিসিপ্লিন প্রয়োজন, সেই ডিসিপ্লিন আমি আপনার মধ্যে দেখেছি। আরো প্লেয়ার রয়েছে, তাদেরকেও কিন্তু আমি শ্রদ্ধা করি, তারা আমাদের মাথার তাজ। আমরা একটা জিনিস জানি যে এই পশ্চিমবাংলায় অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের ভাইরাই কিন্তু ফুটবলটাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ। আরো আছে আমাদের আদিবাসী প্লেয়ার, আরো ভালো 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 প্লেয়ার আছে। এখন খেলছে আপাতত, এখন কলকাতা লিগে এখন খেলছে দেখছি তো এখন। আরো কোয়ালিটি কোয়ালিটি প্লেয়ার আছে এখন খেলছে। দাদা, আপনার আপনার বাড়ি অ্যাড্রেসটা যদি আমাদেরকে শোনাতেন, আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে মগড়া, মগড়া সাইডে, হুগলি ডিস্ট্রিক্ট আমাদের। হুগলি ডিস্ট্রিক্ট, মোগরা। হ্যাঁ মগড়া। তো আমি কিন্তু অনেক কথা ভেবে রেখেছিলাম, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি নিজেকে এত মানে ভাগ্যবান মনে করি যে আমি কোন ব্যক্তিটার ইন্টারভিউ নিচ্ছি আজকে, আমার দাদা। আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। অবশ্যই মানুষের দোয়া ছাড়া কোনোদিন কোনো কাজই সম্ভব নয়। নিজের উপর বিশ্বাস, এবং আপনি আমার আমার সৃষ্টিকর্তার উপর যদি ভরসা না থাকে, তাহলে কোনোদিন সম্ভব হতো না। আজকে আমি একজন ক্ষুদ্র ইউটিউবার, হুম। কন্টেন্ট ক্রিয়েটার, আজকে ফুটবল নিয়ে চর্চায় বিগত 2 বছর করছি। আজকে গণেশ দার ইন্টারভিউ নিচ্ছি, এটা আমার খুব ভাগ্যের ব্যাপার।
তো আমি কি বলবো, আমি সত্যি নিজেই খুঁজে পাই না, কনফিডেন্স হয়ে গেছি, মানে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো, কিন্তু সম্পূর্ণ বিষয়টা এলোমেলো হয়ে গেছে। তো আমি সর্বপ্রথম 10 সেকেন্ড টাইম নেব, আগে নিঃশ্বাস নেব, আর শুরু করব। যারা আমাদের ইন্টারভিউ শুনছেন, দেখেন একটা বড় সাকসেসফুল ফুটবল প্লেয়ারকে কিভাবে প্রশ্ন করব সেই কালচারটা আমার মধ্যে নেই, সেই জন্য আমি সরি আপনাদের কাছে। তো আমরা শুরু করছি আজকের ক্ষুদ্র একটা ইন্টারভিউ। আমরা গণেশ দা, সবাই চেনেন, আপনাদের সবার পরিচিত একজন বাঙালি ফুটবল প্লেয়ার। দাদা, আপনার সাথে যারা ফুটবল খেলতো, তাদের বিষয়ে ছোট করে কিছু বলেন। আমার আমার সাথে যারা খেলতো, হ্যাঁ, যারা আপনার সাথে ফুটবল খেলতো, আপনি আজকে পশ্চিমবাংলার এমন কোনো ফুটবল মাঠ নেই যে আপনি ফুটবল খেলেননি। তারা কোন জায়গায়, আপনি কোন জায়গায়? এখন দেখো, এখন আমি ভালো জায়গায় খেলছি বলে এখন সেটা না, এখন সবাই এখন খেলছে মোটামুটি সবাই। এখন আমি একটু একটু ওদের থেকে একটু ভালো জায়গায় খেলছি, একটু ওটাই আর কি। আর দাদা, আপনি কোন কোন লিগ এখন পর্যন্ত খেলেছেন, বা সেখান থেকে আপনি 100% সাকসেস হয়েছেন, কোন কোন লিগ? এখন এই কলকাতা লিগে খেলছিলাম, কলকাতা লিগে ওই মোহামেডানের হয়ে খেলছিলাম, এটাই। আর আর এমনি কলকাতা আসাম, কলকাতা ত্রিপুরা? না না, এগুলো সেরকম খেলিনি এখন। শুধুমাত্র কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন? হ্যাঁ হ্যাঁ। মানে আমাদের যেটা স্বপ্ন যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফ্ল্যাগ নিয়ে, জার্সি গায়ে দিয়ে ফুটবল মাঠে খেলা দেখতে যাওয়া, সেই সুযোগটা আমাদের হয় না কোনোদিন। কিন্তু আপনি এত ভাগ্যবান, বা আমরা সত্যি গর্ব করে বলতে পারি, আমার বাড়ির ভাই, আমাদের দাদা, সে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি গায়ে কিন্তু ফুটবল খেলে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ। তো ওখানে কি রেজাল্ট ছিল তো আপনাকে নিয়ে, বা আপনার যারা কোচ ছিল, যারা ওই টিম লিডার ছিলেন, যারা অভিভাবক ছিল ওই টিমের, আপনাকে নিয়ে কি প্রশংসা করতো, যদি একটু বলতেন আপনার। উম, কি আর বলবো, সবাই ভালো ছিল, আমাকে সবাই সাপোর্ট করেছিল, আমি খেলছিলাম। আহ, সবাই ভালো, ক্লাবের ম্যানেজমেন্ট সব থেকে সবাই ভালো আর কি, সাপোর্ট করেছিল আমাকে খেলার জন্য। এখনো সাপোর্ট করে, সেটা না, দাদা, দাদারা এখনো সাপোর্ট করে, এই জন্যই খেলছি আমিও। বাড়ির সবাই সাপোর্ট করে এখনো। জি জি। তো দাদা, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাকে কোনো না কোনো জুনিয়র প্লেয়ার আপনাকে স্মরণ করে, আপনাকে দেখে তারা খেলা শিখছে, কোনো না কোনো ফুটবল প্লেয়ারের কিন্তু আইকন, আপনাকে দেখে তারা ফুটবল খেলা শিখছে। হুম। এখন যদি আমরা বিবেচনা করে দেখি, 2025 সালের উপরে দাঁড়িয়ে 90% ছেলেরা তারা কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত, ফুটবল মাঠে খুব কম, শতকরা 10%। হ্যাঁ। এইটাকে নিয়ে কি বলবেন? আপনি তো একজন আমাদের, আমি বলতে পারি আপনি আমার দাদা, আপনি আমার অভিভাবক, আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি, এটা আমার একটা স্বপ্ন। এটা এটা হচ্ছে মা বাবাদের দোষ। এটা ছোট দিয়ে এদেরকে মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছে, ছেলেদেরকে মাঠে পাঠাচ্ছে না। এটা আমি বলবো যে এটা মা বাবারই দোষ, যে ছেলেদেরকে হাতে ফোন ধরিয়ে দিচ্ছে। ছেলেদেরকে মাঠে নিয়ে যাবে কি দায়িত্ব করে, যে আমার ছেলে একটু খেলাধুলো করুক, খেলতে না পারলেও শরীর চর্চা তো হবে। হাতে ফোন ধরিয়ে দিলে সারাদিন ছেলেটা বাড়িতেই থাকবে, এরকম কি করে হবে না? ঠিক ঠিক, একদম। মানে আমরা সবাই জানি, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, খেলা হলো দেশের অঙ্গ। হ্যাঁ ভারত ছাড়া আরো 111টা দেশে কিন্তু ফুটবল নিয়ে আলোচনা হয়। হ্যাঁ। বাইরের দেশে এত এগিয়ে কেন? এর জন্যই তো এগিয়ে না, জি। বাইরের দেশে। আর আমাদের দেশে তো, দেশে তো আর কি বলবো। হ্যাঁ, আমরা অনেক বিষয় রয়েছে। আপনি তো আমাদের পশ্চিমবাংলার প্রতিটা ফুটবল ক্ষেতের মাঠে ফুটবল খেলেন। হুম। একটা ফুটবল প্লেয়ার হতে গেলে তাদের কত রকমের ডিসিপ্লিন প্রয়োজন। যারা জুনিয়র আপনাকে যারা স্মরণ করছে, বা যে সমস্ত জুনিয়র ফুটবল প্লেয়ার যারা আপনাকে অনুসরণ করে, আপনার ফুটবল খেলা দেখে আপনাকে আইকন মেনে কিন্তু তারা ফুটবল খেলা শিখছে, তাদের জন্য কি কি ডিসিপ্লিন মানা উচিত আপনার মতো এত বড় মাপের ফুটবল প্লেয়ার হতে গেলে? আমার আমি তো বলবো যে আগে ডিসিপ্লিন, নিজেকে আগে ঠিকঠাক রাখা। ঠিকঠাক রাখা বলতে আগে তুমি ওই আগে ভালো জায়গায় খেলো। খেপ খেলাটা বড় না, খেপ খেলাটা তুমি যদি ভালো জায়গায় খেলো তাহলে বড় জায়গায় যেতে পারবে। তুমি যদি খেপটাকে টার্গেট করো তাহলে তুমি সেরকম বড় জায়গায় খেলতে পারবে না। ডিসিপ্লিনটা হচ্ছে মেন। তুমি যে ডিসিপ্লিন যদি না ফলো করো
তাহলে তুমি খেলতে পারবে না ঠিকঠাক। আর আমি বলবো বেশ জুনিয়রদেরকে বলবো যে ডিসিপ্লিন নিজেকে মেনটেন করতে হবে। ডিসিপ্লিনে যদি তুমি থাকো তাহলেই তুমি ভালো জায়গায় যেতে পারবে। আর ডিসিপ্লিনে যদি না থাকো তাহলে তুমি বড় জায়গা থেকেও তুমি নিচের দিকে চলে আসবে, ডিসিপ্লিনে যদি না থাকো। হ্যাঁ, অবশ্যই প্রতিটা ফুটবল প্লেয়ারের উচিত তার ডিসিপ্লিন, তার কালচার যেন পারফেক্ট হওয়া হওয়া হ্যাঁ, দরকার, এবং তাকে প্রতিনিয়ত কিন্তু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, মাঠে যেতে হবে। যদি না যাই, শরীরচর্চা অবশ্যই প্রতিটা মানব সন্তানের জন্য প্রয়োজন, সে খেলাধুলা করুক বা না করুক। প্রতিটা হ্যাঁ, মানুষের কিন্তু শরীরচর্চা করা স্বাস্থ্যের জন্য উপকার। হ্যাঁ, দাদা, একটা বিষয় আমরা অধিকাংশ সময় দেখেছি বা শুনেছি বা আমাদের কাছে স্মরণ, হ্যাঁ, যারা ভালো ভালো ফুটবল প্লেয়ার হওয়ার যোগ্য হয়, তারা যখন কোনো ফুটবল লিগ খেলে বা বড় কোনো কলকাতা লিগ বা আসাম লিগ, ত্রিপুরা লিগ, যে হ্যাঁ, সমস্ত লিগ হয় আমার ততটা আইডিয়া নেই, খেলতে গিয়ে কোনো চোট হয়ে গেলে সে সমস্ত প্লেয়ারদের যতদিন ভালো খেলবে তাদের নাম হয়, যখনই হ্যাঁ। কোনো জায়গায় চোট হয়ে যায় তখন কিন্তু সেই প্লেয়ারটার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। সেই বিষয়ে আপনি একজন অভিজ্ঞমান প্লেয়ার, কি বার্তা দেবেন এটা যারা? এটা তো ফুটবলের নিয়ম, যে ভালো খেলছে তাকেই নিয়েই চর্চা করবে। এটাই ফুটবলের নিয়ম। আর তুমি যদি না খেলতে পারো তোমাকে কেউ দেখবে না। ধরেন একটা ভালো প্লেয়ার যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চোট হয়ে যায়, তার ভবিষ্যৎ তো, তারপর তো মানুষ তাকে ডাকবেই না, এই বিষয়টাকে। এই বিষয়টা কি বলবো, ওই এখন খেলছে খেলছে, এখন সেই টাকা ফাকা জমিয়ে এখন এখন বিপদ তো বলে আসবে না, না? হ্যাঁ, ওই ঠিক। এখন খেলছো, সেই টাকা পয়সা জড়ো করে রাখো যে কোনো যাতে বিপদ না আসে। আমার কথার কথা, হ্যাঁ। বিপদ না আসে। ওই টাকাগুলো যদি তোমার কোনো যদি বিপদ আসে, ওই টাকা দিয়ে তুমি নিজেকে রিকভারি করে আবার মাঠে ফিরতে পারবে তোমার, হুম। তাই অনেক। না? হ্যাঁ, অনেক। আমরা আমরা এখন একটা ঘটনা আপনি শুনেছেন হতে পারে, বর্তমান আমাদের ভাই আরিফ গোলকিপার এখন অসুস্থ, ও, হ্যাঁ, হ্যাঁ, শুনেছেন? হ্যাঁ, তা এত ভালো একটা গোলকিপার ছিল, ফুটবল প্লেয়ার, আজ মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসার জন্য রয়েছেন। সম্ভবত আপনিও কোনো না কোনো ফুটবল মাঠে ওর সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বা ইয়াদ নেই, হ্যাঁ, মনে নেই খেলেছি হতে পারে। আমি, খেলেছি একবার দুবার খেলেছি। আমার বন্ধুই হয় বোন। ভাই, তো দাদা একটা জিনিস আপনাকে, অবশ্যই এটা হাসির জিনিস, অনেক প্লেয়ার কিন্তু যখন বিয়ে শাদী করে নেয়, তাদের ওয়াইফ যখন সাথে হয়ে যায় তারা কিন্তু বাধা দেয়। না, আহ, না, আমার সেরকম না। আমার ওয়াইফ তো বলে খেলো না, কি আছে। এখন মানে, দেখো আমি যদি না খেলি আমার সংসার চলবে কি করে, সেটাকেও বুঝতে হবে না নিজের ওয়াইফকে। হ্যাঁ, মানে আপনার প্রফেশনাল অনলি ফর ফুটবল। হ্যাঁ, প্রফেশনাল অনলি ফুটবল, সেটা না। আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি, দেখি যদি চাকরির ব্যবস্থা কিছু যদি হয়। মানে স্বপ্ন আছে যে খেলতে খেলতেও যদি শিক্ষা যে যতটুকু আছে বা এখনো পড়াশোনা করছেন, যদি একটা কোনো ভালো সার্ভিস পাওয়া যায়। হ্যাঁ, যদি পাওয়া যায় তাহলে তো ভালোই। মানে না দিলে আর কি। দিদি আপনাকে ফুল সাপোর্ট করে, হ্যাঁ, মানে কোনোদিন বাধা দেয় না ওই জায়গায় না, না, কেউ? বাধা আমার বাড়ির লোক তো এই নিয়েই তো আমি ছোট দিয়ে বড় হয়েছি, না কেন বাধা দেবে। আমি ছোট দিয়ে এই ফুটবল খেলেই বড় হয়েছি। এখন বাড়ির লোক তো আমাকে ফুটবল খেলার জন্যই আমাকে চিনেছে না সবাই। জি। আমাকে কেন বাধা দেবে এখন। মানে অনেক অনেক ফুটবল প্লেয়ার রয়েছে দাদা, যাদের স্বপ্ন আমাদের কলকাতা লিগের চেয়ে বড় স্বপ্ন। যদি আমরা বলতে পারি, আমাদের পশ্চিমবাংলার একটা টুর্নামেন্ট হয় যেখানে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এবং অনেক আকর্ষণীয় পুরস্কার পেয়েছিলেন এবং আপনার নামের জয়ধ্বনি করেছিল ক্যানিং স্টেডিয়ামে, এমএলএ কাপ। এটা কিন্তু অনেক ছেলের কিন্তু অনেক ফুটবল প্লেয়ারের ভাইদের কিন্তু স্বপ্ন যে ক্যানিং স্টেডিয়ামে অংশগ্রহণ করা। তো তাদের জন্য কি বার্তা দেবেন? একটা ক্যানিং স্টেডিয়ামে অংশগ্রহণ করতে গেলে সে সমস্ত প্লেয়ারদেরকে কি করণীয় আছে, কি করতে হবে তাদেরকে? করণীয় বলতে নিজেকে সবসময় ভালো খেলার চেষ্টা করো। দেখো, ভালো খেললেই তুমি ভালো ভালো জায়গায় খেলবে, বড় বড় টুর্নামেন্ট। দেখো, জি। আমি এই বলছি না যে তোমাকে খেলতে হবে। দেখো, তুমি ভালো যদি খেলো, ভালো বলতে তুমি বড় বড় ক্লাব যদি খেলো, বড় ক্লাব যদি খেলো তাহলে খেপের দিকে তোমাকে আসতে হবে না। জি। মানে তুমি স্বপ্ন যে কোনো একটা থাকতে হবে, একদিকে হ্যাঁ, লক্ষ্য একটা স্বপ্ন, দিকে। স্বপ্ন যে খেপ খেলে সে এমনি ভালো খেলে। ও ভালো খেলার জন্য, ওই বড় টুর্নামেন্ট খেলার জন্য আরো ভালো খেলতে হবে তোমাকে। জি। আর যারা বড় বড় ক্লাব খেলে তাদের না খেললেই ভালো আমার মতে। এখন এখন দেখছি না খেলাই বেটার আমার যা মনে হয়। তো দাদা আপনার তো সোশ্যাল মিডিয়ায় মানে ফ্যান ফলোয়ার বা পপুলারিটি অনেক বেশি,
সেই সমস্ত মানুষদের যারা আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে ভালোবাসে, সেই সমস্ত সাবস্ক্রাইবার ফলোয়ার্স যারা আছে তাদের জন্য কি বার্তা দেবেন? আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে বা আমার ভিডিও দেখে সব খুশি হয়। আমি অনেক ধন্যবাদ জানাবো তাদেরকে। আমাকে এইভাবেই এমনি সাপোর্ট করুক, পাশে থাকুক, চাইবো। তো যে সমস্ত মানুষ আমাদের, সত্যি কথা বলছি, আমি অনেক ইন্টারভিউ নিয়েছি, আজকে আমি খুব এক্সাইটেড, অর্থাৎ আমাকে নিজেকে আনন্দ লাগছে মানে কথা বলতে, মানে ভাবছিলাম দাদার সাথে আগে ক্যাজুয়াল কথা বলে নেব মন খুলে, তারপরে ইন্টারভিউ শুরু করবো। আমি সমস্ত কিছু ভুলে গেছি, মানে নেক্সট টাইম যদি দাদার বাড়িতে কোনোদিন দেখা হয় বা কোনো ফুটবল মাঠের সময় হয়ে যায়, আমরা ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট করবো দাদার জীবন কাহিনী নিয়ে। তো আজকের লাইফস্টাইলটা দাদার ফ্যামিলি কন্ডিশন নয়, আমাদের ক্যাজুয়াল হলো। অন্যান্য যে ইন্টারভিউ হয়েছে, সত্যি কথাই বলছি, আপনারা আমার ইন্টারভিউ যারা দেখেছেন, বড় বড় প্লেয়ারদেরও ইন্টারভিউ নিয়েছি যারা আমাদের বাড়ির সন্তান ভাই। আমি কিন্তু পার্টিকুলার শুধুমাত্র একটা সম্প্রদায়ের মানুষদের বা ভাইদের ইন্টারভিউ নিয়ে এরকম নয়। আগলে আন্টির ভাই, এর পরের ইন্টারভিউ আপনারও হতে পারে যে প্লেয়ার শুনছেন। দেখেন, আমি সত্য প্রচার করি, আর আমার উদ্দেশ্যটাই হলো যারা গ্রাম থেকে উঠে আসছে ফুটবল প্লেয়ার, তাদের প্রতিভাটা আমরা মানুষের কাছে তুলে ধরি। আমরাও প্রতিনিয়ত কিন্তু অনেক পরিশ্রম করি, কিন্তু আমরা আমাদের একটা একটা ছোট ছোট স্বপ্ন। আমি ক্যানিং স্টেডিয়ামে আমাদের দাদাকে, গণেশ দাকে দেখেছিলাম, এত মহাব্বত, এত ভালোবাসা, তখন চুলটা দাদা হালকা হালকা সাদা ছিল, এত সুন্দর ফুটবল খেলা ছিল। আমি কিন্তু আমার ক্যানিং স্টেডিয়ামে লাইফের প্রথম, আমার তখন ফলোয়ার ছিল 6300, আর আমি গণেশ দার ফটো ছেড়েছিলাম আমার সাথে একটা, আর একটা ভিডিও ছেড়েছিলাম। আমার একটা ভিডিও একটা ফটো থেকে অলরেডি 14,000 ফলোয়ার্স বেড়েছিল। সেই মানুষটার ইন্টারভিউ আজ নিচ্ছি, ভাবেন তার মানে কতটা আমি আনন্দে আছি। আমি এমনি কালচারে বলতে, আমি তো পেশায় একজন সাংবাদিকের কাজ করি, ভিডিও এডিটিং করি, তো সেই জন্য আমি ফুটবলে ততটা টাইম দিতে পারতাম না, কিন্তু এখন প্রফেশনালি আমি ফুটবলে টোটালটাই, মানে ফুটবল এতটা ভালোবাসি। সেই জন্য কিন্তু আজকের ইন্টারভিউটা আমারই কথা হয়েছে, দাদার কিছু হয়নি, তাই না দাদা? হ্যাঁ, সত্যি আমার খুব ভালো লাগছে, মানে আমি ভাবছি এই ইন্টারভিউটা কিভাবে আপলোড দেব। আমার মানে এখন অনেক আপনার সাথে অনেক কথা বলার ছিল, বলতাম। না, না, একদিন আসো না বাড়িতে এসে জি কথা জি, ইনশাআল্লাহ। তো দাদা, আমাদের কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল, যে সমস্ত ফুটবল প্লেয়াররা খেপের মাঠে খেলে, আরো ধরেন যারা কলকাতা লিগে খেলে, তাদের জন্য কি বার্তা দেবেন? যেহেতু তাদের সাথেই তো ফুটবল খেলেন না, কিছু 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 প্লেয়ারদের সাথে। হ্যাঁ, তাহলে কি বলবো বলতো? এখন সবাই ভালো প্লেয়ার, এখন সবাই ভালো খেলছে। এখন এখন ইনজুরি মুক্ত সবাই খেলতে পারলে আমি চাইবো যে ইনজুরি মুক্ত খেলুক সবাই, যাতে চোট আঘাত না হয়। চোট আঘাত হলে খুব একটু ইয়ে হয়ে যায় প্লেয়ারদেরও, এখন ডাউনফল হয়ে যায় প্লেয়ারদেরও। চাইবো যে ইনজুরি মুক্ত খেলুক সবাই। তো দাদা, আপনার কোন ফুটবল মাঠে, অর্থাৎ খেপের মাঠ, আমরা খেপের মাঠে আপনার পরিচিত লাভের জন্য আমরা একটু কিছু প্রশ্ন করব। খেপের মাঠে খেলায় কোন জায়গায় বেশি আপনি সম্মান পেয়েছেন? সব জায়গার নাম বলা সম্ভব নয়, এমন কোনো জায়গা আছে যেখানে আপনি পপুলারিটি বেশি পেয়েছেন, মানুষ আপনাকে শ্রদ্ধা করেছে, মানুষ আপনাকে খুব ভালোবেসেছে, এমন কোনো ফুটবল মাঠের যদি নাম বলতেন। এখন তো আমাদের সব জায়গায় এখন এখন যেখানেই খেলতে যাই সেখানেই সমান পায়, সেটা না। মানে আপনি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনার যেই ফুটবল মাঠে নামেন না কেন, মানুষ আপনাকে কিন্তু আপনাকে 100% মানে ভালোবাসে। মানুষের ভালোবাসায় তো আমরা হয়েছি না। মানুষরা যদি না ভালোবাসতো তাহলে আমরা এখানে আসতে পারতাম না। জি জি, অবশ্যই। মানুষরা ভালোবাসে বলে আমরা আরো ওদের জন্য আরো ভালো খেলার চেষ্টা করি। যে একদম ফুটবল প্রেমিক দর্শক না থাকলে না কোনো ইউটিউবারদের স্থান ছিল, না কোনো ফুটবল প্লেয়ারদের স্থান ছিল। মানে ফুটবল প্রেমিক দর্শকদেরকে সত্যি আমরা স্যালুট জানানো উচিত, আমাদের এই ফেসবুকের পক্ষ থেকে এবং দাদার পক্ষ থেকে সত্যি আপনাদেরকে স্যালুট জানাই। আপনাদের ব্যবহার, আপনাদের পরিচিত, আপনারা যে ফুটবল প্লেয়ারদেরকে এত শ্রদ্ধা করেন, কন্টেন্ট ক্রিয়েটারদের শ্রদ্ধা করেন, সত্যি আপনারা যদি না থাকতেন আমাদের কোনোই অস্তিত্ব ছিল না। হুম, তো দাদা, আমাদের শেষের দিকে আসছি, একদম হ্যাঁ। লাস্ট প্রশ্ন। আপনার আগামী দিন এই ফুটবল নিয়ে কি স্বপ্ন আছে?
আগামী দিন স্বপ্ন তো অনেক কিছুই আছে, এখন দেখি কতদূর যেতে পারে। মানে অনেকটা অনেকটা আগিয়ে আছেন আপনি, কিন্তু আমরা বলতে পারি, আমি বলতে পারি বিশেষ করে আমার একজন আপনি ফেভারিট ফুটবল প্লেয়ার। ভালোবাসি আপনাকে, আপনার খেলা দেখিয়ে, এবং আপনার ইনস্টাগ্রামে প্রতিটা পোস্ট কিন্তু আমার কাছে আসে, আমি দেখি খুদ। এবং প্রতিটা ফুটবল প্লেয়ারের কিন্তু স্বপ্ন থাকে যে আমি ইন্ডিয়ার জার্সি গায়ে ফুটবল খেলবো। এরকম কোনো স্বপ্ন আছে আপনার? হ্যাঁ আছে তো, কিন্তু দেখি যদি হয়তো, দেখি চেষ্টা তো করে যাচ্ছি। সুযোগ যদি এসে যায় আপনার কাছে? হ্যাঁ, সুযোগ যদি আসে তো নিশ্চয়ই করবো। থ্যাংক ইউ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকের আমাদের এই কল ইন্টারভিউ শুনলেন, আমাদের কথাবার্তার মধ্যে হতে পারে কোনো ক্যাজুয়াল হয়ে গেছে, আমরা নেক্সট টাইম চেষ্টা করবো আরো ভালো করে নেওয়ার। আমি দাদাকে ডাইরেক্ট ফোন করেছি, ডাইরেক্ট, কিন্তু এরকম মানে ফুটবল প্লেয়ারদের সাথে মিশলে সত্যি নিজেকে ধন্য মনে হবে। আমরা অনেক প্লেয়ার আছে যারা কিন্তু তাদের অহংকার হলো পতনের কারণ। আমরা তাদেরকে অনেক চেষ্টা করেছি কথা বলার, তাদের পরিচিত লাভ হবে, তার জীবন কাহিনী শুনবো, কত কষ্ট পেয়েছে। এমন এমন সময় আছে কোনো কোনো প্লেয়ার মানে স্টেশনেও রাত কাটিয়েছে না খেয়ে। হুম। তাদের স্বপ্নগুলো মানুষের কাছে তুলে ধরা। আগামী দিন যারা ফুটবল প্লেয়ার হতে চলেছে, যারা জুনিয়র প্লেয়ার, তারাও বুঝবে যে এই জায়গাটায় যেতে গেলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। সফল শব্দটা ছোট হতে পারে, কিন্তু সফলতা অর্জন করতে গেলে বহু কষ্ট করতে হয়। সেই জন্যই কিন্তু আমরা এই ছোট ছোট ইন্টারভিউ গুলো নিই, দাদাদের ইন্টারভিউ নিই। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের পা গুলো ধরবো। বাঙালির প্রিয় খেলা ফুটবল, যদি আপনাদের কল করে অন্তত রিব্যাক করবেন। ভাবেন একটা কত বড় মাপের ফুটবল প্লেয়ার, একবার কল করেছি, সাথে সাথে রিপ্লাই, এবং একটাই কথা বলেছে, ঠিক আছে আমি ফিরিয়ে আসি, আমাকে কল করো। এই যে মহাব্বাত, এই ভালোবাসার জন্যই তো তারা আজকে এই এত বড় জায়গায় আসতে পেরেছে। এই ডিসিপ্লিনটা মেনটেন করেন। আপনি একজন, সর্বপ্রথম আপনার পরিচয়, আপনি একজন মানুষ। কত বড় ফুটবল প্লেয়ার, কত বড় ইউটিউবার, কত বড় সেলিব্রিটি এটা নয়, সর্বপ্রথম আপনার পরিচয় আপনি একজন মানুষ। আপনি আমার ভাই, আমি যেই ধর্মেরই মানুষ হোক না কেন, আপনার সাথে আমার সম্পর্ক সর্বপ্রথম, আপনি আমার ভাই, হ্যাঁ। তাই না? আর এই এই জিনিসটা করবেন। আমরা আমাদের স্বপ্ন কি বলেন তো, আমরা যখন খেলাধুলা থাকে না, আমরা চাই প্রতিটা প্লেয়ারের সাথে কথা বলি, মনটা ফ্রি করি। দাদার সাথে দেখা হয়েছে বেড়া খামার ফুটবল মাঠে, তারপর আর দেখা হয়নি, মন হ্যাঁ। খারাপ হয় এক একবার আমাদের। যারা একসাথে থাকে, উঠা বসা করে, তাদের সাথে না কথাবার্তা না হলে খুব মন খারাপ হয় আমাদের। হুম। বাবা মার সাথে যদি এক সপ্তাহ দেখা না হয়, যেরকম কষ্ট হয়, সেরকম যাদের সাথে উঠা বসা করেন, যাদের সাথে চলাফেরা করেন, তাদের সাথে যদি এক সপ্তাহ দেখা না হয় না, মনগুলো কাঁদে। বলতে পারিনি আলাদা ব্যাপার, হ্যাঁ কি না দাদা? হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, আমাদের এই কথাবার্তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে, বন্ধু হিসাবে আমাদের ক্ষমা করবেন। আজকের ইন্টারভিউটা কেমন হয়েছে জানি না, অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টের অপেক্ষায় থাকবো, এবং রিকোয়েস্ট করব সবাইকে। আমার দাদা, আমি কিন্তু কোনো সম্প্রদায় বাছি না, আমি সব সম্প্রদায়ের মানুষকেই স্যালুট করি। আমার ধর্ম হলো আমি একজন মানুষ, সর্বপ্রথম আমার পরিচয় আমি একজন মানুষ। আমি যতটা আমার ধর্মকে শ্রদ্ধা করি, অন্য ধর্মকেও আমাকেও ততটাই শ্রদ্ধা করা উচিত। হ্যাঁ। মানে ফুটবলের কোনো জাত নেই, ফুটবলের কোনো ধর্ম নেই। ফুটবল হলো গোল, ফুটবল হলো অহংকার, ফুটবল হলো আবেগ, ফুটবল হলো ঐতিহ্য, তাই না দাদা? হ্যাঁ। মানে আমি কথা বলে যাচ্ছি। না। যাই হোক, মানে এখনো একটা মানে 100টা সিঁড়ির মধ্যে একটা ধাপ উঠে গেছি। নিজেকে প্রশ্ন করে মনে হচ্ছে যে কোনো ফুটবল প্লেয়ারও আমার কথা শুনছে। হ্যাঁ। এটাও কিন্তু সাকসেসের একটা মূল লক্ষ্য। হ্যাঁ। থ্যাংক ইউ দাদা, আপনাকে সত্যি মানে আমার চোখ দিয়ে মানে জল চলে এসেছে যে আমি গণেশ দার ইন্টারভিউ নিচ্ছি। আমার কাছে আপনি একজন লাকি প্লেয়ার, আমি মানি, কেউ মানুক বা না মানুক, আমি মানি। আমি আপনাকে শ্রদ্ধা করি। দেখবেন যে কোনো ফুটবল মাঠে যদি যাই, আপনার কাছে গিয়ে না, মানে দেখবেন আপনার সাথে কথা বলতে পারি না, লজ্জার খাতিরে। মানে দেখেন, একটা জিনিস বলবো আপনাকে ছোট করে। হ্যাঁ, বলুন। ধরেন কেউ যদি কোনো দিদিকে প্রেম করে না, ফার্স্ট চান্স তার সাথে প্রপোজ করতে পারে না, পারে কি?
না। অপেক্ষায় থাকে সেরকম। আমি আপনার সাথে কেন, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। আমার ডিসিপ্লিন খুব খুব মানে কড়া, আমি খুব মানে ডিসিপ্লিনে চলি, খুব ডিসিপ্লিনে চলি। মানুষের সাথে কিভাবে মিশবো, যদি ওই মানুষটার সাথে কথা বলতে যে সে কষ্ট পেয়ে যায় আমার কথায়, সেই কারণে ডাইরেক্ট মাঠেতে কি পজিশনে আছে তার কিভাবে কথা বলবো এই জন্য বলি না। কিন্তু এটা আমি বুঝতে পারছি বলা উচিত। আপনার সাথে কথা বলার পর বুঝতে পারছি আমি নিজে ভুল ছিলাম। না না, বলুন। হ্যাঁ, আমি যদি আপনার সাথে মানে ক্যাজুয়াল না হয়ে প্রফেশনালি কথা বলতাম ফুটবল মাঠে, আপনি এই ফোনের মধ্যে যদি এতটা ভালোবাসা দিচ্ছেন আমাকে, ক্যাজুয়াল ফিল্ডে হলে তো আরো ভালোবাসা দিতেন। হ্যাঁ হ্যাঁ তা এইটা ভুল করেছি, নেক্সট টাইম আমাকে এটা করা উচিত নয়। প্রতিটা প্লেয়ারের উচিত, মানে প্রতিটা প্লেয়ারের সাথে আমার মন খুলে কথা বলা উচিত। হ্যাঁ হ্যাঁ, একদম। এটাই বুঝতে পারলাম। থ্যাংক ইউ দাদা, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। হ্যাঁ বিদায় নিলাম, আবার কোনো না কোনো দিন দেখা হবে। লবকোলা আজাদিয়া স্পোর্টিং ক্লাবে আসছেন আপনি। হ্যাঁ সেই টিম কর্মকর্তাই নাম্বার দিয়েছে আমাদের সম্রাট ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে নাম্বার দিয়েছেন দাদা। আমি নাম্বার চাইলে অনেক জায়গাতে পেয়ে যেতাম, কিন্তু আপনি দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তো যারা লাইভটা দেখছেন বা ভিডিওটা দেখছেন, প্লিজ একটা শেয়ার একটা লাইক করে দেবেন দাদা। একটু যদি দর্শকদের জন্য কিছু বলে দিতেন। সবাই সবাই এরকমই সাপোর্ট করে যাও দাদাকে, এটাই বলবো যে সাপোর্ট করো, পাশে থাকো দাদাকে। দাদা তোমাদেরকে আরো আরো ভালো ভালো প্লেয়ারদেরকে তোমাদেরকে দেখাবার জন্য আরো ভালো কিছু করার চেষ্টা করবে। জি ইনশাল্লাহ। দাদা আমার পেজটার নাম হলো বাঙালির প্রিয় খেলা ফুটবল। বাঙালির প্রিয় খেলা ফুটবল। সবাই সাপোর্ট করবে একটু দাদাকে। থ্যাংক ইউ।